আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের ডিসকাশন টপিক হলো কস্ট ক্লাসিফিকেশন অ্যান্ড কস্ট বিহেভিয়ার। ফাংশনালিটির উপর ভিত্তি করে আমরা কস্টকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রোডাকশন কস্ট, একটা হলো নন প্রোডাকশন কস্ট। এই প্রোডাকশন এবং নন প্রোডাকশন কস্টের ডিস্টিংগুইশটা কেন ইম্পর্টেন্ট? কারণ যখন আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করবেন সেক্ষেত্রে আপনি এটা প্রফিট ও লস স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল পজিশনে কিভাবে বা কত টাকা চার্জ করবেন সেটা জানার জন্য আমাদের এই দুইটার মধ্যে ডিস্টিংগুইশ করাটা আমাদের জানতে হবে যে কতটুকু কস্ট অ্যাকচুয়ালি প্রোডাকশন কস্ট এবং কতটুকু কস্ট অ্যাকচুয়ালি non production cost. The distinction between production and non-production cost is used by the financial accountant when preparing the statement of financial position or profit or loss statement. আমরা এখন যেটা করতেছি এটা কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর পার্ট, বাট যখন আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করব সেই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও এই প্রোডাকশন ও নন প্রোডাকশন কস্টের ডিস্টিংগুইশটা ইম্পর্টেন্ট। Production cost কি? Production cost related to costs that are incurred in the manufacture of goods or the delivery or a service। তার মানে কোন একটা গুডস ম্যানুফ্যাকচারিং করার ক্ষেত্রে অথবা সার্ভিস ডেলিভারি করার ক্ষেত্রে, সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে আমাদের ডিরেক্টলি যে খরচগুলো আমাদের হচ্ছে সেগুলোকে আমরা বলি কি? প্রোডাকশন কস্ট। শুধুমাত্র ডিরেক্টলি না, এটার মধ্যে ইনডিরেক্ট কস্টও থাকতে পারে। যেমন একটা ইউনিট ম্যানুফ্যাকচারিং করার জন্য আমাদের কি হয়? ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগবে, ডিরেক্ট লেবারও লাগবে, ডিরেক্ট এক্সপেন্সও লাগবে, প্লাস কিছু ইনডিরেক্ট কস্টও ইনকার্ড হবে, যেটাকে আমাদের প্রোডাকশন কস্টের মধ্যে আমাদেরকে ইনক্লুড করতে হবে। তাহলে প্রোডাকশন কস্ট ইজ ইকুয়াল টু প্রাইম কস্ট প্লাস প্রোডাকশন ওভারহেড। ওকে, তো প্রোডাকশন ওভারহেড কি? Production overhead relate to production cost incurred in a manufacture of goods or services that are not easily attributable to each cost unit. Such cost could be, তার মানে প্রোডাকশন ওভারহেডের যে কস্টটা এটা কিন্তু আমি চাইলেও কি করতে পারি না, ওই ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট এক্সপেন্স যেভাবে ইজিলি আমরা বের করে ফেলছি যে এই খরচটা এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং করার জন্য হয়েছে বা সার্ভিস প্রোভাইড করার জন্য হয়েছে, প্রোডাকশন ওভারহেড কস্ট আমরা এত ইজিলি এটা বের করতে পারি না। এটার জন্য একটা আলাদা কমপ্লেক্স মেকানিজম আছে, এটার জন্য আলাদা ক্যালকুলেশন আছে, যেটা করে আমাদের বের করতে হবে যে এই প্রোডাক্টের জন্য আসলে আমি প্রোডাকশন ওভারহেড কতটুকু চার্জ করব। সেটা অন্য আরেকটা ভিডিও লেকচারে ইনশাআল্লাহ, যেদিন আমি প্রোডাকশন ওভারহেড নিয়ে আমরা একটা ভিডিও লেকচার করব, সেখানে এটা ডিটেইল ক্যালকুলেশন আমি দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি যে প্রোডাকশন ওভারহেডের এক্সাম্পল কি কি হতে পারে। যেমন প্রোডাকশন মেশিন ডেপ্রিসিয়েশন এন্ড মেইনটেনেন্স, তার মানে প্রোডাকশনের জন্য স্পেসিফিক্যালি যে মেশিনগুলো আমাদের ইউজ হচ্ছে সেটার যে ডেপ্রিসিয়েশন এবং মেইনটেনেন্স খরচ সেটা আমরা কি করতে পারি? প্রোডাকশন ওভারহেড হিসেবে চার্জ করতে পারি। তারপরে ফ্যাক্টরি হিট, লাইট এন্ড ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি সুপারভাইজার স্যালারি, স্টোর ডিপার্টমেন্ট এন্ড এক্সপেন্সেস, গুডস ইনওয়ার্ড কস্ট, ওয়েল গ্রিস ফর মেশিনারি, এগুলো আমরা কি বলতেছি? এগুলো হলো আমাদের সবগুলো প্রোডাকশন ওভারহেড। তার মানে ম্যানুফ্যাকচারিং করার জন্য যে মেশিনারিজ গুলো আমাদের ইউজ হচ্ছে সেই রিলেটেড যে খরচগুলো, বা ফ্যাক্টরি যেখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই রিলেটেড কস্টগুলো আমরা কি করতে পারি? প্রোডাকশন ওভারহেড হিসেবে ট্রিট করতে পারি। তার মানে হেড অফিস স্যালারি বা হেড অফিসের রিলেটেড যদি কোনো মেশিনারি বা ইকুইপমেন্ট হয় সেগুলো আমরা কি করতে পারি না? প্রোডাকশন ওভারহেড হিসেবে ট্রিট করতে পারি না। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রোডাকশন ওভারহেড আবার দুই ধরনের, একটা হলো ফিক্সড প্রোডাকশন ওভারহেড, একটা হলো ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড। তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম? একটা শিখলাম যে আমাদের ওভারহেড দুই ধরনের হয়, প্রোডাকশন এবং নন প্রোডাকশন। আবার প্রোডাকশন ওভারহেড আবার দুই ধরনের হয়, ফিক্সড প্রোডাকশন ওভারহেড এবং ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড। এটা আবার নন প্রোডাকশনের ক্ষেত্রেও সেম, নন প্রোডাকশন ওভারহেডও দুই ধরনের হয়, ফিক্সড নন প্রোডাকশন ওভারহেড এবং ভ্যারিয়েবল নন প্রোডাকশন ওভারহেডস। এখানে একটা হাইলাইট করার মতো একটা জিনিস এখানে দেওয়া হয়েছে, সেটা হলো বিজনেস নিডস টু আইডেন্টিফাই হুইচ কস্টস আর প্রোডাকশন কস্ট ইন অর্ডার টু ভ্যালু ইনভেন্টরি। অনলি প্রোডাকশন কস্ট ক্যান বি ইনক্লুডেড ইন দ্য ইনভেন্টরি ভ্যালুয়েশন। আমাদের এটা মনে রাখতে হবে, কারণ আমরা যখন প্রফিট লস স্টেটমেন্ট করব সেখানে সিওজিএস ক্যালকুলেশন করার সময় আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং মনে রাখতে হবে যে ইনভেন্টরি ভ্যালুতে শুধুমাত্র সেই কস্টগুলো আসবে যেটা আসলে প্রোডাকশন কস্ট। ওকে, শুধুমাত্র প্রোডাকশন কস্টে আমাদের কি করতে হবে? ইনভেন্টরি ভ্যালু হিসেবে আমরা দেখাইতে পারবো। প্রোডাকশন কস্ট ছাড়া নন প্রোডাকশন কস্ট কখনো ইনভেন্টরি ভ্যালুয়েশনে আসবে না। Non-production cost. Non-production costs are incurred by the business in order to operate as a successful entity. তার মানে non-production cost কেন incurred হচ্ছে? যাতে আমি বিজনেসটা বা আমার এন্টিটিটা, কোম্পানিটা সঠিকভাবে রান করতে পারি, সাকসেসফুলি রান করতে পারি, সেজন্য আমাদের কি করতেছে? non-production কস্টগুলো আমাদের incurred হচ্ছে। এটা কিন্তু এই কারণে incurred হচ্ছে না যে আমি যাতে ম্যানুফ্যাকচারিং সঠিকভাবে করতে পারি, ম্যানুফ্যাকচারিং করার জন্য আমাদের সেটা ইনকার্ড হচ্ছে না। এটা ইনকার্ড হচ্ছে শুধুমাত্র বিজনেসটা সঠিকভাবে যদি আমি রান করতে পারি সেটার জন্য। However, these costs are not directly related to the production and are therefore excluded from the inventory valuation. এবং যে কারণে যেহেতু এটা প্রোডাকশনের জন্য ডিরেক্টলি ইনকার্ড হচ্ছে না, সে কারণে ইনভেন্টরি ভ্যালুয়েশন করার সময় এটা কখনোই
ইনক্লুড করা যাবে না ইনভেন্টরি ভ্যালুয়েশনের মধ্যে। তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশনে শুধু আসবে প্রোডাকশন কস্ট, কোন নন প্রোডাকশন কস্ট ইনভেন্টরি ভ্যালুয়েশনে আসবে না। নন প্রোডাকশন কস্ট ক্যান নট বি ডিরেক্ট কস্ট, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের নন প্রোডাকশন কস্ট কি কি হতে পারে? হইতে পারে ডিস্ট্রিবিউশন কস্ট, যেমন ক্যারিজ আউটওয়ার্ডস, depreciation of delivery vehicles, insurance of delivery vehicles, courier postage, shipping cost to the customers. দেখেন ডেপ্রিসিয়েশন যদি আমাদের ম্যানুফ্যাকচারিং মেশিনারিজ এর জন্য হয় সেটা কিন্তু আমরা বলতেছি প্রোডাকশন কস্ট, প্রোডাকশন ওভারহেডস, ওকে। কিন্তু যখন নন প্রোডাকশন কস্ট বলতেছি তখন কোনটা নিচ্ছি? ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভেহিকলস, ওকে। কারণ এটা এই ডেলিভারি ভেহিকলসটা ডিরেক্টলি আমাদের প্রোডাকশনের জন্য আমাদের জড়িত না। তারপরে ইন্স্যুরেন্স যদি আমাদের ওই মেশিনারিজ গুলোর জন্য হয় যে মেশিনারিজ গুলো আমাদের প্রোডাকশনের জন্য জড়িত, তখন সেটা আমাদের বলছে আমরা প্রোডাকশন ওভারহেড। কিন্তু যখন আমরা নন প্রোডাকশন কস্ট করলাম এক্ষেত্রে আমরা কিনছি ইন্স্যুরেন্স অফ ডেলিভারি ভেহিকলস, ডেলিভারি ভেহিকলস এর ইন্স্যুরেন্স কস্ট কি আসবে? নন প্রোডাকশন কস্ট হিসেবে আসবে। ডিস্ট্রিবিউশন কস্টের পরে থাকতে পারে সেলিং কস্ট। সেলিং কস্ট কি হতে পারে? সেলস টিম স্যালারিজ, কমিশন, মার্কেটিং রিসার্চ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এন্ড রানিং কস্ট, সেলস টিমস কার, সেলস এন্ড মার্কেটিং ডাইরেক্টর স্যালারি। তার মানে এইগুলো হলো আমাদের সেলিং কস্ট, ঠিক আছে। এগুলো আমাদের কি নন প্রোডাকশন কস্ট। ফাইন্যান্স কস্ট হতে পারে ইন্টারেস্ট পেবল এন্ড ব্যাংক চার্জ এন্ড ফিজ, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হতে পারে ম্যানেজিং ডাইরেক্টর স্যালারি, অ্যাকাউন্টিং স্টাফ স্যালারি, ডিপ্রিসিয়েশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, হার্ডওয়্যার, ব্যাটেড এক্সপেন্স, এগুলো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। আপনি যদি কখনো প্রফিট লস স্টেটমেন্ট দেখে থাকেন সেখানে দেখবেন যে যখন আমরা গ্রস প্রফিট বের করি, গ্রস প্রফিট থেকে আলটিমেট আমরা এই কস্টগুলোই কিন্তু আলটিমেট আমরা কি করি? সাবট্রাক্ট করি, করে আমরা আলটিমেট নেট প্রফিট ক্যালকুলেট করি। ডিস্ট্রিবিউশন কস্ট মাইনাস করি, আমরা সেলিং কস্ট মাইনাস করি, ফাইন্যান্স কস্ট মাইনাস করি, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট মাইনাস করি, তারপরে হয়তো আলাদাভাবে আমরা ট্যাক্স এক্সপেন্সও মাইনাস করি। বাট এই যে এখানে নন প্রোডাকশন কস্ট যেগুলো আমরা মাইনাস করি, এটা যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে ডিস্ট্রিবিউশন কস্টের ভিতরে আমরা কোন কোন কস্টগুলো আনবো, সেলিং কস্টের মধ্যে কোন কোন কস্টগুলো আনবো, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের ভিতরে আসলে কোন কস্টগুলো আসবে। না হলে হয়তো আমরা কি করব, এগুলো যদি সঠিকভাবে আমরা না বুঝি আমরা হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটাকে আমরা ডিস্ট্রিবিউশন কস্টের মধ্যে আমরা আসলে ট্রিট করে ফেলবো, ঠিক আছে। সেজন্য এই কস্টগুলো আমাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা শিখতে হবে। আর আমি কি বলছিলাম যে নন প্রোডাকশন কস্ট কি হতে পারে? ফিক্সড হতে পারে, আবার ভ্যারিয়েবল হতে পারে। তার মানে নন প্রোডাকশন ওভারহেড হতে পারে ফিক্সড নন প্রোডাকশন ভ্যারিয়েবল ওভারহেড, অথবা ভ্যারিয়েবল নন প্রোডাকশন ওভারহেড। ভ্যারিয়েবল নন প্রোডাকশন ওভারহেড কি হতে পারে? যেমন সেলস কমিশন। সেলস কমিশনটা কি? আমি যদি নাম্বার অফ সেলস আমি ইনক্রিজ করি, আমি সেলস করাইতে পারি, তাহলে সেটার উপর আমি একটা কমিশন পাবো। তাহলে এটা কি করতেছে? এটা কিন্তু ভ্যারি করতেছে। আমি যদি 10টা ইউনিট সেল করতে পারি তাহলে আমাদের কমিশন বাড়বে, তারপর আবার যদি 20টা করতে পারি আরো বাড়বে, 30টা করতে পারলে আরো বাড়বে। তার মানে এটা ভ্যারি করতেছে। তাহলে নন প্রোডাকশন ভ্যারিয়েবল কস্ট কোনটা? সেটা হলো সেলস কমিশন। আর বাকি ম্যাক্সিমামই দেখা যাবে যে নন প্রোডাকশন কস্টের মধ্যে সেগুলো হলো ফিক্সড নন প্রোডাকশন কস্ট, ওকে। এখানে দেখেন নিচে দেওয়া আছে নন প্রোডাকশন কস্ট মাস্ট বি চার্জড ইন্টায়ারলি টু দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ফর দ্য পিরিয়ড এন্ড নট ইনক্লুডেড ইন দ্য ইনভেন্টরি ভ্যালুয়েশন। এই জিনিসটা কিন্তু বারবার হাইলাইট করা হচ্ছে যে নন প্রোডাকশন কস্ট কখনোই ইনভেন্টরি ভ্যালুয়েশনে আসবে না, এবং পুরোটাই কি করতে হবে? স্টেটমেন্ট অফ প্রফিট লসে ওই বছরই চার্জ করে দিতে হবে, যে বছর ইনকার হবে সেই বছরই আমরা চার্জ করে দিব। বিহেভিয়ার অনুসারে আমরা কস্টকে কয় ভাগে ভাগ করতে পারি? আমরা শিখছি যে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফিক্সড, ভ্যারিয়েবল, সেম ভ্যারিয়েবল এন্ড স্টেপ আপ। Fixed cost কি? Any cost that does not change by increase or decrease in the volume of output, level of activity. তার মানে যেই কস্টটা লেভেল অফ অ্যাক্টিভিটি বাড়ুক বা কমুক সেটার কারণে কোনো ধরনের চেঞ্জ হয় না, সেই কস্টগুলো আমরা বলি কি? ফিক্সড কস্ট বলি। কি কি হতে পারে? যেমন ডেপ্রিসিয়েশন, প্রপার্টি রেন্টাল রেটস, প্রপার্টি ইন্স্যুরেন্স, ফিক্সড স্যালারিজ, মেশিনারি রেন্টাল, এগুলো। তার মানে কি এই কস্ট কোনোটাই কি হবে না, আমি যত ইউনিট বাড়াই বা কমাই সেটার সাথে আসলে এগুলা কোনো কিছু রিলেটেড না। আমার ডেপ্রিসিয়েশন কত হবে সেটা মেশিনারির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। প্রপার্টি রেন্টাল আমি কত টাকা আসলে ভাড়া দিব সেটা আসলে আমার ডিপেন্ড করে হলো আমার সাথে আসলে কন্ট্রাক্ট কি, বা কত এরিয়া কোন জায়গায় আমি আসলে আমি প্রপার্টি রেন্ট করছি, ঠিক আছে। তো সেগুলো কোনোটা অ্যাকচুয়ালি আমার কত ইউনিট প্রোডাকশন করলাম বা না করলাম তার উপর ডিপেন্ড করে বাড়বে না বা কমবেও না। এই জন্য এই সবগুলোই কি? ফিক্সড কস্ট। This cost, although fixed in total, do reduce on a per unit basis as the level of activity raises. তার মানে কি এই কস্টগুলো যদিও ফিক্সড, বাট চিন্তা করেন তো যে আমি 100 ইউনিট বানাই বা 200 ইউনিট বানাই, আমাদের 5,000 টাকা যদি আমি ধরে নেই যে এটা হলো আমাদের স্যালারি, তাহলে স্যালারিটা আমাদের প্রতি বছর 5,000 টাকা ফিক্সড। বাট আমি যদি এটাকে পার ইউনিটে ক্যালকুলেট করতে চাই তাহলে কি আমাদের এই পার ইউনিট আলটিমেট চেঞ্জ হবে? হ্যাঁ, পার ইউনিটটা চেঞ্জ হবে। যেমন 100 ইউনিটের জন্য যদি আমি বানাই তাও আমার 5,000 টাকা খরচ, তাহলে 5,000 ডিভাইডেড বাই 100, তাহলে পার ইউনিটে কত আসতেছে? 500 টাকা, ওকে। 500 টাকা তাহলে পার ইউনিটের খরচ হলো যদি আমি 100 ইউনিট বানাই। তাহলে আমি যদি 200 ইউনিট বানাই
তাহলে পার ইউনিটে কত আসবে? তাহলে পার ইউনিটে চলে আসবে কখন? তখন চলে আসবে কত? 250 টাকা। তাহলে 100 ইউনিট বানাইলে আমার পার ইউনিট খরচ হলো 500, 200 ইউনিট বানাইলে আমার পার ইউনিট খরচ হলো 250। তাহলে এভাবে আমি যত বাড়াইতে থাকবো আলটিমেট কি হতে থাকবে? আমাদের পার ইউনিটে ফিক্সড কস্টটা কি হতে থাকবে? কমতে থাকবে। এই জন্য এটা লেখা আছে দিস কস্ট অল দ্য ফিক্সড ইন টোটাল ডু রিডিউস অন এ পার ইউনিট বেসিস এজ এ লেভেল অফ অ্যাক্টিভিটি রেইজেস। যত লেভেল অফ অ্যাক্টিভিটি বাড়াবেন আস্তে আস্তে পার ইউনিট এটা আস্তে আস্তে কমতে থাকবে। আমরা ফিক্সড কস্টের গ্রাফটা দেখি। তো এখানে আমরা দুইটা গ্রাফ দেখবো, একটা হলো টোটাল ফিক্সড কস্টের গ্রাফ আর একটা হলো ফিক্সড কস্ট পার ইউনিটের গ্রাফ। এক্ষেত্রে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিছি, তাই না? এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। আমরা জানি যে আমাদের দুইটা ডাইমেনশন আছে, একটা এক্স এবং ওয়াই। যদিও যারা ইন্টার সায়েন্সে পড়ছেন তারা জানেন যে ডাইমেনশন তিনটা, এক্স ওয়াই এন্ড জেড। কিন্তু বিজনেসের এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের কখনো এটা জানা লাগবে না। আমরা এটা আপাতত জানলে হবে যে আমাদের দুইটা অক্ষ এক্স এবং ওয়াই। তাহলে এক্স কে আমরা বলি হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ওয়াই কে আমরা বলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে এক্স কখনো আরেকজনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় না, সে নিজে নিজে চেঞ্জ হয়, তার চেঞ্জ হওয়ার জন্য কারো প্রয়োজন হয় না, ঠিক আছে? আর ওয়াই যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার চেঞ্জ হওয়ার জন্য এক্স এর প্রয়োজন হয়, এক্স এর উপর ডিপেন্ড করে করে সে চেঞ্জ হয়, সে বাড়ে বা কমে। তাহলে এক্স অক্ষ যেটা যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেখানে আমরা ধরি হলো ভলিউম অফ আউটপুট বা লেভেল অফ অ্যাক্টিভিটি, ঠিক আছে? যেমন টাইম হইতে পারে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সময়, ইউনিট, এগুলো কখনোই কার উপর ভিত্তি করে বাড়ে বা কমে না, নিজে নিজে বাড়ে এবং কমে। বাট কস্ট এটা কি হয়? এটা আমাদের সময়ের সাথে সাথে বাড়ে বা কমে, অথবা লেভেল অফ আউটপুট বা ইউনিটের উপর ভিত্তি করে সেটা বাড়ে বা কমে, যে কারণে কস্টটা কি সবসময় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন যেহেতু এটা টোটাল ফিক্সড কস্টের গ্রাফ, তাহলে আমরা ধরে নিই যে আমাদের ফিক্সড কস্ট হলো 5000 টাকা। তাহলে আমি যদি কোনো ইউনিট না বানাই, তখনও যখন ইউনিট প্রোডাকশনের মধ্যে জিরো, তখন আমাদের ফিক্সড কস্ট কত? 5000 টাকা। যদি আমি 100 ইউনিট বানাই, তখন আমার ফিক্সড কস্ট কত? 5000 টাকা। তাহলে এখানে একটা বিন্দু হবে। যদি আমি 200 ইউনিট বানাই, তাও আমাদের ফিক্সড কস্ট কত? 5000 টাকা। তাহলে এখানে একটা বিন্দু হবে। যদি আমি 300 ইউনিট বানাই, তাও আমাদের ফিক্সড কস্ট কত? 5000 টাকা। তাহলে এখানে একটা বিন্দু হবে। তাহলে এটাকে যদি আমি যোগ করি, তাহলে আমাদের আলটিমেট এরকম একটা সরল রেখা আসবে, ঠিক না? তাহলে ফিক্সড টোটাল কস্টের যে গ্রাফ, সেটা আসলে স্ট্রেট লাইন, তার মানে ফিক্সড, সব সময় ফিক্সড। যত ইউনিট আমি বাড়াই না না বাড়াই, সেই ক্ষেত্রে আমাদের টোটাল ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড থাকবে। আরেকটা গ্রাফ আমরা দেখি, সেটা ফিক্সড কস্ট পার ইউনিটের গ্রাফ। তাহলে এক্ষেত্রে ফিক্সড কস্ট পার ইউনিট আমরা কিন্তু একটু আগে বলছি আগের স্লাইডে, যে যত আমি ইউনিট বাড়াবো আস্তে আস্তে আমাদের ফিক্সড কস্ট পার ইউনিট আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে, রিডিউস হতে থাকবে। তাহলে আমরা দেখি, যখন আমি কোন ইউনিট বানাই নাই, তখন আমাদের ফিক্সড কস্ট পার ইউনিট কত? যেহেতু নাই, 5000 টাকা তো খরচ হবেই, তাহলে সেটাই আমাদের কস্ট পার ইউনিট হবে 5000 টাকা। তাহলে ধরে নেন এখানে কোথাও একটা বিন্দু। তারপর আমি যদি 100 ইউনিট বানাই, তাহলে ফিক্সড কস্ট পার ইউনিটটা কি হলো? কমে গেল না? তাহলে এখন কত হবে? 5000 ডিভাইডেড বাই 100, তার মানে 50। তাহলে 50 হয় যদি, তাহলে এখানে একটা বিন্দু হবে। তারপর আমি যদি 200 ইউনিট বানাই, তাহলে আমাদের ফিক্সড কস্ট পার ইউনিটটা আরো কমে যাচ্ছে, তাই না? তখন কমে যাচ্ছে 25 হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা বিন্দু হবে। তাহলে এটাকে আমি যদি করি, তাহলে গ্রাফটা দাঁড়ায় এরকম। আস্তে আস্তে কি হয়েছে দেখেন, আস্তে 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 কমে যাচ্ছে। যখন আমি এরকম বাড়াতে 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 যখন আমি 5000 করে ফেলবো, তখন কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এরকম আস্তে 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 এটা কমতে থাকবে। ওকে, তাহলে আমরা একটা সামারি করি এটাকে, যে 1 নাম্বার গ্রাফ যেটা হলো টোটাল ফিক্সড কস্টের গ্রাফ, আর 2 নাম্বার হলো কস্ট পার ইউনিটের গ্রাফ। টোটাল ফিক্সড কস্ট গ্রাফ থেকে তা মনে রাখতে হবে, টোটাল ফিক্সড কস্টের গ্রাফটা হলো ফিক্সড, তার মানে অলওয়েজ স্ট্রেট লাইন। টোটাল ফিক্সড কস্টের গ্রাফ হলো ফিক্সড, বাট কস্ট পার ইউনিটের গ্রাফ যেটা, সেটা হলো ফিক্সড কস্ট পার ইউনিটের গ্রাফটা হলো ভ্যারিয়েবল। তার মানে কি প্রতি আস্তে আস্তে কমতেছে, তার মানে এটা কি ভ্যারি করতেছে না? তার মানে কি ফিক্সড কস্ট পার ইউনিটের গ্রাফটা হলো ভ্যারিয়েবল, বাট টোটাল ফিক্সড কস্টের গ্রাফ কিন্তু ভ্যারি করতেছে না, একদম স্ট্রেট লাইন। তার মানে টোটাল ফিক্সড কস্টের গ্রাফ হলো ফিক্সড, বাট ফিক্সড কস্ট পার ইউনিটের গ্রাফটা হলো ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কস্ট কি? এনি কস্ট দ্যাট ডাজ চেঞ্জ বা ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ভলিউম অফ আউটপুট। তার মানে ফিক্সড কস্টের ক্ষেত্রে আমরা দেখছি যেটা ডাজ নট চেঞ্জ। আমি ভলিউম অফ আউটপুট বা লেভেল অফ অ্যাক্টিভিটি যতই বাড়াই বা কমাই, যে কস্টটাকে চেঞ্জ হয় না সেটাকে বলতেছি আমরা ফিক্সড কস্ট, আর যেটা চেঞ্জ হয় সেটা ভ্যারিয়েবল কস্ট। ওকে, তাহলে এক্সাম্পল কি হতে পারে? অল ডিরেক্ট কস্ট, যেমন ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স প্লাস ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড। আমরা জানি প্রোডাকশন ওভারহেড দুই ধরনের, ভ্যারিয়েবল প্লাস ফিক্সড। তাহলে ওই ভ্যারিয়েবলটুকু এখানে আনলাম, প্লাস আবার নন প্রোডাকশন যেটা ভ্যারিয়েবল। এই সবগুলা মিলে আমরা বলতেছি কি, এই সবগুলা মিলে হলো আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট। তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্টের মধ্যে থাকবে প্রাইম কস্ট প্লাস ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড প্লাস ভ্যারিয়েবল নন প্রোডাকশন ওভারহেডস।
আমরা এটা গ্রাফ দেখি। তো আবার সেই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, ওয়াই আমরা নিচ্ছি টোটাল ভেরিয়েবল কস্ট এবং এক্স এ নিচ্ছি ভলিউম অফ আউটপুট। তাহলে যখন আমরা 100 ইউনিট প্রডিউস করলাম তখন ধরেন 500 টাকা হলো আমাদের ভেরিয়েবল কস্ট। তার মানে কি 5 টাকা হলো কস্ট পার ইউনিট। হ্যাঁ, যে আমি 5 টাকা কস্ট পার ইউনিট, তাহলে 100 ইউনিট বানাইছি, তার আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট কত হবে? 500 টাকা। তাহলে এখানে একটা বিন্দু। যদি আমি 200 ইউনিট বানাই তাহলে এখন কত হবে? 200 মাল্টিপ্লাই 5, তাহলে 1000 টাকা। তাহলে এখানে একটা বিন্দু, তাই না? যদি আমি 300 বানাই তাহলে কত হবে? 300 মাল্টিপ্লাই 5, তার মানে 1500 টাকা। তাহলে এখানে একটা বিন্দু। ওকে, তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে জিনিসটা হবে এরকম। তার মানে এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট আলটিমেট কি করতেছে? ভ্যারি করতেছে, আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে, তাই না? বাড়তে বাড়তে উপরের দিকে যাচ্ছে, এই জন্য এটা ভ্যারি করতেছে। ওকে, তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্টের গ্রাফটা আসলে কি করে? ভ্যারি করে। তাহলে আমরা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটের গ্রাফটা দেখি। তাহলে ওয়াই অ্যাক্সিসে আমরা নিচ্ছি কস্ট পার ইউনিট, আর এক্স অ্যাক্সিসে নিচ্ছি আমরা ভলিউম অফ আউটপুট বা লেভেল অফ অ্যাক্টিভিটি। তাহলে যখন আমি 100 ইউনিট বানাইলাম তখন আমার কস্ট পার ইউনিট কত? 5, ঠিক না? তাহলে এখানে একটা বিন্দু। যখন আমি 200 ইউনিট বানাইলাম তখনও কস্ট পার ইউনিট কত? 5, কারণ 5 মাল্টিপ্লাই 200 সমান কি ছিল? 1000। কারণ ভেরিয়েবল কস্ট কি হয়? প্রতি ইউনিট, প্রতি কস্ট পার ইউনিট আস্তে 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 বাড়তে থাকে, ঠিক না? তাহলে 100 ইউনিটের জন্য 5 টাকা করে 500, 200 ইউনিটের জন্য 1000, 300 ইউনিটের জন্য 1500, এইভাবেই তো হয়েছে, তাই না? তার মানে কস্ট পার ইউনিট তো চেঞ্জ হয় নাই, কস্ট পার ইউনিট তো সবসময় সেম। তাহলে 300 ইউনিট হইলেও আমাদের কস্ট পার ইউনিট কত? 5। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, স্ট্রেট লাইন, তাই না? তার মানে এই গ্রাফটা টোটাল ফিক্সড কস্টের যে গ্রাফ ছিল সেটার মতো না? সেম না? সেম। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে টোটাল ভ্যারিয়েবল কস্টের গ্রাফটা ভ্যারি করে, ঠিক আছে? ভ্যারিয়েবল, বাট টোটাল ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটের যে গ্রাফ সেটা আবার ফিক্সড, ঠিক না? এটা আমাদের তাহলে মনে রাখতে হবে যে টোটাল ভ্যারিয়েবল কস্টের যে গ্রাফ সেটা হলো টোটাল ভ্যারিয়েবল, আর ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটের যে গ্রাফ সেটা আবার ফিক্সড। আর ফিক্সডের ক্ষেত্রে কি ছিল? টোটাল ফিক্সড কস্টের যে গ্রাফ সেটা হলো আমাদের ফিক্সড, বাট টোটাল ফিক্সড কস্ট পার ইউনিটের যেটা গ্রাফ সেটা আবার ভ্যারিয়েবল। ওকে, semi-variable. Semi-variable, semi-fixed বা mixed cost is a cost which contains both fixed and variable components and so is partly affected by changes in the level of activity. দেখেন, আমরা ফিক্সড কস্ট পড়ছি আর ভ্যারিয়েবল কস্ট পড়ছি, এবং কিছু কস্ট আছে যে কস্টের মধ্যে কিছু এলিমেন্ট ফিক্সড থাকে এবং কিছু এলিমেন্ট আমাদের ভ্যারিয়েবল থাকে, যেটাকে আমরা বলতেছি সেমি ভ্যারিয়েবল বা সেমি মিক্সড বা মিক্সড কস্ট, যেটার মধ্যে ভ্যারিয়েবলও আছে ফিক্সডও আছে। ওরকম একটা কস্টকে আমরা বলি কি? সেমি ভ্যারিয়েবল, সেমি ফিক্সড বা মিক্সড কস্ট। যে তাহলে যদি এরকম কোনো কস্ট থাকে যেটা আসলে সেমি ভ্যারিয়েবল বা মিক্সড কস্ট, তার মানে সেখানে ফিক্সড কস্টও আছে, ভ্যারিয়েবল কস্টও আছে। আর ফিক্সড কস্ট আমরা কি জানি? যেটা লেভেল অফ অ্যাক্টিভিটি অনুসারে চেঞ্জ হবে না। আর ভ্যারিয়েবল কস্টে কি জানি? সেটা লেভেল অফ অ্যাক্টিভিটি অনুসারে চেঞ্জ হবে। তার মানে সেম ভ্যারিয়েবলের ভিতরে কিছু কম্পোনেন্ট যতটুকু ফিক্সড কস্ট ততটুকু কি হবে? লেভেল অফ অ্যাক্টিভিটি অনুসারে চেঞ্জ হবে না। আর যতটুকু ভ্যারিয়েবল সেটা লেভেল অফ অ্যাক্টিভিটি অনুসারে চেঞ্জ হবে। এক্সাম্পলস কি হতে পারে? যেমন ইলেকট্রিসিটি এন্ড গ্যাস বিল। ইলেকট্রিসিটি আর গ্যাস বিলের মধ্যে কি থাকে? একটা ফিক্সড আপনার একটা স্ট্যান্ডিং চার্জ থাকে। আপনি কোনো ইলেকট্রিসিটি কনজিউম করেন আর না করেন, কোনো গ্যাস আপনি ইউজ করেন আর না করেন, এই কস্ট আপনাকে দিতে হবে। সেটা আপনার মোবাইল বিলের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং সেটা আপনার যদি পোস্ট পেইড হয়, ঠিক আছে, আপনার কোনো কথা না বললে একটা ফিক্সড চার্জ আপনাকে দিতে হবে। তার মানে এটা কি? ফিক্সড কস্ট। আর বাকিটুকু কি? মাস শেষে যখন বিলটা আসবে সেটা আর বাকিটুকু কতটুকু আপনি ইউজ করলেন সেই ইউজেজের উপর আসবে। তাহলে ইউজেজের উপর যে বাকিটুকু বাড়তেছে সেটা কি? সেটা ভ্যারিয়েবল। তাহলে ফিক্সড এবং ভ্যারিয়েবল দুটোই আছে এলিমেন্টের মধ্যে। ওকে, তারপরে আবার থাকতে পারে কি? সেলসম্যান স্যালারি। সেলসম্যান স্যালারির মধ্যে কি থাকতে পারে? কিছু থাকে বেসিক স্যালারি, যেটা প্রতি মাসে ফিক্স আপনি পাবেন। আর কিছু থাকে কমিশন, যে আপনি যদি এর বাইরেও যদি আপনি কিছু এক্সট্রা সেল করেন, প্রতি সেলের উপর ডিপেন্ড করে আপনার পার ইউনিটের উপর একটা কমিশন দেওয়া হবে। তাহলে কমিশনটুকু কি? ভ্যারিয়েবল। অথবা কস্ট অফ রানিং এ কার। একটা কার রান করার জন্য আমাদের এটার ভিতরে যে কস্টটা হচ্ছে সেখানে দুটো এলিমেন্ট থাকতে পারে, ফিক্সড থাকতে পারে, ভ্যারিয়েবল থাকতে পারে। ফিক্সড কি? যেমন রোড ট্যাক্স এবং ইন্স্যুরেন্স, এটা আমাদের প্রতি বছর ফিক্সড, এটা দিতেই হবে এই পরিমাণ। আর ভ্যারিয়েবল কস্ট কি? পেট্রোল, ওয়েল রিপেয়ার, এটা হলো আমাদের যখন প্রয়োজন, যতটুকু প্রয়োজন হচ্ছে ইউজেস করতেছি আমরা, সেটার উপর ভিত্তি করে আমাদের ইউজ হচ্ছে, তাহলে সেটা ভ্যারিয়েবল কস্ট। ওকে, সেমি ভ্যারিয়েবলের গ্রাফ। এখানে তাহলে প্রথম গ্রাফটা হলো ভেরিয়েবল টু ফিক্সড কস্টের গ্রাফ, ঠিক আছে? এটা কেমন হতে পারে?
এটা হবে এরকম, ভ্যারিয়েবল টু ফিক্স। তার মানে আমরা অলরেডি দেখছি যে ভ্যারিয়েবল কস্টের গ্রাফটা কেমন হয়, সেটা হয় হলো এরকম তির্যকভাবে বাড়ে, ঠিক না? মানে যত আলটিমেট ইউনিট বাড়াবো আমাদের কস্ট আস্তে আস্তে বাড়তে থাকবে, তারপরে একটা পর্যায়ে সেটা কি থাকবে, তারপরে ফিক্সড হয়ে যাবে, তার মানে পরে স্ট্রেট লাইন। ওকে, তার মানে প্রথমে হলো ভ্যারিয়েবল, পরে হলো ফিক্সড। আর এই যে পয়েন্টটা, যেটা এই পয়েন্টটা হলো ম্যাক্সিমাম কস্ট। তার মানে আমাদের ম্যাক্সিমাম কস্ট কি হবে, এখানে কি আসলে আমাদের থেমে যাবে, কারণ এরপর আর বাড়তে পারবে না, ভ্যারিয়েবল প্লাস ফিক্সড, তার মানে এরপর আর কি করতে বাড়তে পারবে না, এই বিন্দুতে আমাদের কি থাকবে, এটা হলো ম্যাক্সিমাম কস্ট, এরপর আর কোনো কস্ট বাড়বে না। আরেকটা হলো ফিক্সড টু ভ্যারিয়েবল, তার মানে প্রথমে ফিক্স থাকবে, পরে আস্তে আস্তে ভ্যারি করবে। তাহলে সেটা কেমন হতে পারে, সেটা হবে এরকম, প্রথমে ফিক্সড মানে স্ট্রেট লাইন, পরে তির্যকভাবে আস্তে আস্তে বাড়তেছে। তাহলে যেটা ফিক্সড কস্ট, যেটা মিনিমাম, ওই যে পয়েন্ট, এটা হলো আমাদের মিনিমাম কস্ট। ওকে, যে এতটুকু আমাদের কস্ট আমাদের ইনকার হবেই, এনিহাউ আমাদের ইনকার হবে, এরপরে আলটিমেট কস্ট বাড়তে থাকবে, ভেরিয়েবল হইতে থাকবে, তখন আলটিমেট যত ভেরিয়েবল করতে থাকবে ওইটা মিলে আমাদের টোটাল কস্ট হবে। ঠিক আছে, তাহলে এটা হলো মিনিমাম কস্ট আর ওইটা হলো ম্যাক্সিমাম কস্ট।